ন্যাশনাল হাইওয়ের কাজগুলো চলছে। ত্রিপুরাকে যে পিছিয়ে পড়া অঞ্চল আগের দিনে ভাবা হতো, আজকে এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতবর্ষের প্রথম 10টা রাজ্যের মধ্যে নিজেকে সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছে। সাংগঠনিকভাবে আমরা গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সাংগঠনিকভাবে আমরা ত্রিপুরার কথা বলে থাকি। এবং আমাদের এই অঞ্চলে আপনারা বিগত কিছুদিন আগে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব ভালো ফল করেছি, এটা আপনারাও দেখেছেন, জেনেছেন। এবং এই পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের সঙ্গে সঙ্গে আমরা পুরো ভারতবর্ষে একটা মেসেজ গেছে যে ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। গ্রামে গঞ্জে ভারতীয় জনতা পার্টির কথা, ভারতীয় জনতা পার্টির দর্শন, ভারতীয় জনতা পার্টির কর্মপদ্ধতি গিয়ে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে যে রাজ্যগুলোর নাম বললাম, প্রতিটি রাজ্য ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এই রাজ্যগুলো সব থেকে ভালোভাবে কাজ করছে এবং সেই রাজ্যের যে পারফরমেন্স আছে, সেই পারফরমেন্স আজকের দিনে ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে সব থেকে প্রথম আছে। আমি আবার রিপিট করছি, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসামের সঙ্গে সঙ্গে আজকে ত্রিপুরারও নাম নেওয়া হচ্ছে। এই কারণে, কারণ এই কয়েকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ভারতীয় জনতা পার্টির সরকারের যে স্বাদ যদি মানুষ একবার পায়, তাহলে আমরা দেখতে পাই মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে বারবার ক্ষমতায় নিয়ে আসছে। এবং এক একটা প্রদেশে প্রায় 25 বছর, 30 বছর থেকে সরকার চলছে। আমি আশা করি যে ত্রিপুরাবাসী আমার এই কথার ধ্যান দেবেন, এই কথাগুলোকে উপলব্ধি করবেন এবং ত্রিপুরাকে ঠিক সেইভাবে আজকে গুজরাট, উত্তরপ্রদেশ যেভাবে সুন্দরভাবে সাজছে, ঠিক সেইভাবে আগামী দিনে ত্রিপুরাকেও আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো। একটা কথা বলে আমি সংগঠনের কথায় আসব। ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে ত্রিপুরাবাসীর মাথা পিছু আয় ছিল 77,000 পার এনাম। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার চলার পরে এটা গিয়ে পৌঁছেছে 1,79,000 টাকা মাথা পিছু আয়। তার মানে ত্রিপুরার যে অর্থনীতি আছে, ত্রিপুরার অর্থনীতি বিগত প্রায় 6.5 বছর, 7 বছরে একটা ভালো জায়গায়, ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে। আমি আশা রাখবো এবং আমি দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহার অধীনে যে চলছে, সেটা যে সর্বস্তরের জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা পাবে, আগামী দিনেও পেতে থাকবে। এবং আমরা ত্রিপুরা রাজ্যকে মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আমরা ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের দিকে আমরা এগিয়ে যাব। বন্ধুগণ, আমার সাংবাদিক বন্ধুদেরকে এত সময় বসার জন্য আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আমি 10টা যে আমাদের জেলা আছে, 10টা জেলার আমাদের সাংগঠনিকভাবে জেলা, অ্যাডমিনিস্ট্রেটিভ নয়, আমাদের সাংগঠনিক জেলা 10টা, 8টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট। তো আমাদের সাংগঠনিকভাবে আমরা 10 জন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স হয়েছে। আমি সেটা আপনাদের স্বার্থে, ত্রিপুরাবাসীর স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যে সংগঠন পর্ব যেটা হয়েছে, যেটা দ্য ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি 2 সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় 12.5 কোটি মেম্বার এখন অব্দি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি। এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় 12 লক্ষ, অনলাইন অফলাইন মিলে প্রায় 12 লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি। তারপরে 15 নভেম্বর থেকে আমরা বুথ কমিটির পরে 60 জন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে 10 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্ব ইলেকশনের মাধ্যমে এইগুলো আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের 10টি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল 74 জন। এই 74 জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে। তার মধ্যে 37টি
অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং 37টিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস, উন্নকোটি শ্রী বিমল কর, ধলাই শ্রী পতিরাম ত্রিপুরা, খোয়াই শ্রী বিনয় দেব বর্মা, সদর রুরাল শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য, সিপাহীজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা সাউথ শ্রী উত্তম দাস, গোমতীতে শ্রীমতী সবিতা নাগ, সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী। এই 10টি নাম ইলেকশনের মাধ্যমে, সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া, আরো যা মিডিয়া আপনারা ব্যবহার করেন, তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই 10টি নাম আপনারা পৌঁছে দেবেন। আপনাদের যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্নের উত্তর, সংগঠন পর্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আপনাদের একজন একজন করে কয়েকটা প্রশ্ন যদি আপনারা মনে করেন করবেন, করতে পারেন। এর মধ্যে কতজন নতুন আছে? কতজন নতুন আছে সেটা আমার ক্যালকুলেট করতে, 1 2 3 4 5 6 জন, 7 জন নতুন আছে। আমাদের মহিলা একজন আছেন, এসসি আছেন 2 জন, এসটি আছেন 2 জন, 5 জন আছেন জেনারেল থেকে। ওবিসি একজন আছে। কিছু কিছু জায়গার অভিযোগ আছে যে যারা নমিনেশন নিয়েছে সবাই জমা দিতে পারেনি এবং তাদেরকে জমা দেওয়া ইলেকশন মানে ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে অনেক রকম ডেমোক্রেটিক প্রসিজিয়ার থাকে। ভোট দিয়েই যে ব্যালট হয়েই যে ইলেকশন হয় সেটা ছাড়াও কনসেনসাসের মাধ্যমে একটা ইলেকশন প্রসিজিয়ার হয়। আজকে পৃথিবীতে 200টা দেশ আছে, তার মধ্যে 110টা দেশে ডেমোক্রেটিক প্রসিজিয়ার চলছে এবং 110টা ডেমোক্রেটিক দেশ যেটা আছে, সবগুলো দেশের ডেমোক্রেসিটার ডেফিনেশন একটু আলাদা হয়। কাজে আমাদের দল একমাত্র দল ভারতবর্ষে ন্যাশনাল লেভেল, যে কথা আমি বলেছি, ক্যাডার বেসড মাস পার্টি এবং একমাত্র ডেমোক্রেটিক দল, যে দলে এই যে 3-3.5 মাসের প্রায় প্রসিজিয়ার চললো, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রসিজিয়ার এবং কনসেনসাসের মাধ্যমে এই কাজগুলো হয়। এবং আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টির মতন এই ডেমোক্রেটিক ওপেন প্ল্যাটফর্ম অন্য কোন দল, অন্য কোন মানে তাদের জনসাধারণ, তাদের কার্যকর্তাকে কোনোদিন দিতে পারে না। না দেখেন, আমি একটু আগে আমরা বলেছি প্রায় 7 জন আমরা নতুন সভাপতি পেয়েছি, 3 জন রিপিট হয়েছে। এর মধ্যে পার্টির যেগুলো গাইডলাইন থাকে যে 2টা টার্মের পরে অনেক সময় করা যায় না, কারণ আমাদের ন্যাশনাল লেভেলেও এইটাই চলে। আমাদের রুলস আর রুলস ফর এভরিবডি। আমি আশা করব যে যারাই নতুন ভাবে সভাপতি হয়েছেন তারা পার্টির সংগঠনকে মজবুত করতে আমাদেরকে সাহায্য করবেন এবং সেই পার্টির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। কারোর এগেনস্টে কোনো ব্যক্তিগতভাবে কোনো সেরকম কোনো যাদেরকে
নতুন করে যে জেলাতে দেওয়া হয়েছে, নতুন করে তাদের এগেনস্টে, তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যক্তিগত আরোপ কিংবা লাঞ্ছনার সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে। এটা নতুন প্রক্রিয়া, আমি যে কথা বলেছি, নিউ ফ্রেশ ব্লাড, নিউ বোনস, নিউ আইডিয়াস। এই জন্য তো আমাদের পার্টি ইজ এ ডাইনামিক পার্টি। আপনি নিশ্চিত যে আপনি যে নাম তালিকা ঘোষণা করেছেন আপনাদের কেন্দ্রীয় ইলেকশন টিম আছে তার এদিকে আমরা আপনি নিশ্চিত রাজ্যে কোথাও কোনো দেখেন, আমাদের দল, আমি একটু আগেই বললাম, 40 লক্ষের রাজ্যে প্রায় 12 লক্ষর উপরে আমাদের দলের প্রাইমারি সদস্য হয়েছে, অ্যাক্টিভ সদস্যও হয়েছে। এবং অবভিয়াসলি ডিফারেন্ট ডেমোক্রেসিতে থ্রাইভ করে অন ডিফারেন্স অফ ওপিনিয়ন, বাট একসঙ্গে কংগ্লোমারেটিভ ওয়েতে, একসঙ্গে কোঅপারেটিভ ওয়েতে কাজ করার একটা অভিজ্ঞতাকে ডেমোক্রেসি বলে। হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে এবং এটা ডেমোক্রেটিতে বোঝায় যে ডেমোক্রেসিটা সুস্থ। এবং আমি আশা করি যদি কারোর থেকেও থাকে, সেটা আমাদের প্ল্যাটফর্মে সেটা নিয়ে কথা আলাপ আলোচনা হবে এবং আমি নিশ্চিন্তভাবে সেটা ভারতীয় জনতা পার্টির কাজে কোনো বাধা বিঘ্ন ঘটবে না। 14 জনের মধ্যে কয়জন মহিলা এবং কয়জন পুরুষ নমিনেশন থাকবে? এটা আমাদের কাছে নেই, এটা আমরা করিনি। তবে একটা কথা বলতে পারি, আমাদের যে 10 জনের লিস্ট আপনি এখন শুনলেন, তার মধ্যে একজন মহিলা আছেন, 2 জন এসটি আছেন, 1 জন ওবিসি আছেন, 2 জন এসসি আছেন, বাকি 5 জন জেনারেল। স্টেট প্রেসিডেন্টের প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে? ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজকে হয়ে গেল। স্টেট প্রেসিডেন্টের কার্যকলাপের জন্য ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নামের ঘোষণা কেন্দ্রীয় এবং রাজ্যের যে টিম আছে সেটা মিলে ঘোষণা করবে। স্টেট প্রেসিডেন্টের কথাই বলছি, স্টেট প্রেসিডেন্টের কথাই বলছি। বিগত দিনে আপনাদের এক জেলা সভাপতি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনও অভিযোগ করেছিল যে নির্বাচনী সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং অস্বাভাবিক আচরণ করেছেন। ইলেকশন কমিশন মানে পার্টির না? এটা নিয়ে সেটা মামলা হলো, পত্রিকা সংবাদ হলো, আপনি কোন জেলার কথা বলছেন? উত্তর ত্রিপুরাতে এরকম তো কোনো আমাদের কাছে কোনো খবর আসেনি। যখন সংবাদ হয়েছিল তারপর কমিশন স্তরে করা হয়েছে ইত্যাদি নিয়ে আলোচনা। না, আমি বলবো যতটুকু আমাদের এটাতে যতটুকু আমাদের নলেজ আছে, সেটার কোনো সিরিয়াস এরকম কোনো ইমপ্লিকেশন আমাদের কাছে আসেনি। এগুলো আমরা কনসিডারেশনের মধ্যে ছিল না। যদি সেরকম কোনো কিছু হতো, নিশ্চয়ই আমাদের সিনিয়র লিডারশিপ এবং সেন্ট্রালের যে টিম আছে সেগুলোকে ব্যাক চেক করতে হয়। আপনার কাছে সবাইকে না, জিজ্ঞেস করে নাও। আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি? যদি থাকে তাহলে আমি হ্যাপি টু আনসার এনি আদার কোয়েশ্চেন। ঠিক আছে, আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং কয়েকদিন আগে রাজ্য বিধানসভায় একটা সর্বসম্মতি বিধানসভায় কংগ্রেস সিপিআইএম প্রতিনিধিরা আছেন, তাদের সকলের সম্মতিতে খুব উৎসব দৃষ্টিভঙ্গিতে আপনি যেভাবে বলছেন সংগঠনের উৎসবের মেজাজে বিধানসভা উৎসবের মেজাজে সব বিধায়কদের ভাতা বেড়েছে, মন্ত্রীদের ভাতা বেড়েছে। আপনাদের জেলা সভাপতি তাদের কি বেতন ভাতা বাড়বে? আমাদের অন্যান্য যে স্তর ব্যবস্থা করার যারা জনপ্রতিনিধি আছেন তাদের বেতন ভাতা বাড়বে কিনা? না, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করেছেন বলে আমি সেটার উত্তর দিচ্ছি। প্রাথমিকভাবে আপনি বলেছেন বিধায়কদের বেতন। আমি দেখেছি বিধায়কদের বেতন বেড়ে 90,000 হয়েছে। উত্তর পূর্ব ভারতে আরো 7টা রাজ্য আছে যে রাজ্যে বিধায়কদের বেতন ত্রিপুরা রাজ্যের বিধায়ক থেকে 2 গুণ থেকেও বেশি আছে। কাজেই একটা টাইমের একটা ইনফ্লেশনের কথাগুলোকে মনে রেখে যেটা করা হয়েছে, এটা ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে পাস হয়েছে এবং প্রত্যেক ন্যাশনাল পার্টির সেটাতে রায় ছিল, মত ছিল এবং সেই মত নিয়ে এই কাজটা করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ইউর কোয়েশ্চেন। এটাতে কোনো বেআইনি কোনো কাজ হয়নি এবং আপনি যদি কম্পারেটিভ স্টাডি করেন রাজ্যের উত্তর পূর্ব ভারতের অন্য রাজ্যের বিধায়কের বেতনের সঙ্গে, তাহলে দেখবেন তা ত্রিপুরা রাজ্যে অনেক কম আছে। গেল 1 নম্বর। 2 নম্বর, আমাদের জেলা সভাপতিদের কোনো বেতন দেওয়া হয় না,
মন্ডল সভাপতিদের কোনো বেতন দেওয়া হয় না, তারা বেতনভোগী নয়, তারা যে অনারারি সার্ভিস দিয়ে থাকে। এবং পঞ্চায়েত প্রতিনিধির যে ব্যবস্থা আছে সেটা পুরো ভারতবর্ষে একই ব্যবস্থা আছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কেন্দ্র থেকে ঠিক করা হয় কাদেরকে কিভাবে উন্নয়নের জন্য টাকা দেওয়া হতো। নরেন্দ্র মোদীজি আসার পরে উন্নয়নের টাকা ডাইরেক্টলি পঞ্চায়েত প্রতিনিধিদের মাধ্যমে, টু রিডিউস বিউরোক্রেসি, টু রিডিউস রেড টেপিজম, এই যে আমলাতন্ত্রের অধিকার থেকে অনেক সময় গরিব এবং গ্রামের লোকদের উন্নয়নের টাকা থেকে বঞ্চিত হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য ডাইরেক্টলি সেই টাকাগুলো পঞ্চায়েত প্রতিনিধির থ্রুতে উন্নয়নের কাজ। তাদেরকেও কোনো কোনো জায়গায় ঠিক সেইভাবে বেতন দেওয়া হয় না, আর যদি দেওয়া হয়ে থাকে সেটা পুরো ভারতবর্ষে যে নিয়ম কেন্দ্র থেকে করা হয় সেই নিয়মে ত্রিপুরা রাজ্যও চলে। কাজে বেতনভোগী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেই। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসে